রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি আজকের হচ্ছেটা কি। আজকে তাদের জয় হয়েছে যারা 1135 দিন ধরে রাস্তায় বসে রয়েছে। আজকে তাদের জয় হয়েছে যারা দিনের পর দিন রোদ হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, জল হোক রাস্তায় থেকেছেন। আজকে তাদের জয় হয়েছে যাদেরকে বঞ্চিত রেখে চুপচাপ সাদা খাতা জমা দিয়ে অন্য কেউ চাকরি পেয়ে গিয়েছিল, আর তারা সেই 2018-19 সাল থেকে বিকাশ ভবনের সামনে থেকে যখন তাদের লড়াইটা শুরু করেছিল তাদের দিকে কেউ তাকিয়েও দেখতো না যে আসলে কি হচ্ছে। আজকে তাদের জয় হয়েছে। আজকে হাইকোর্টের তরফ থেকে নিয়োগ দুর্নীতি এ রাজ্যের অন্যতম বড় দুর্নীতি, সেই দুর্নীতিতে যে রায় বেরিয়েছে আজকে ওই মানুষগুলোর জয় হয়েছে। হ্যাঁ, অনেক প্রশ্ন রয়েছে, হয়তো তাদেরকে আরো লড়াইটা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আজকের যে লড়াইয়ের ফলাফল, সেই ফলাফলটাও হয়তো গোটা বাংলা জানতে পারতো না যদি না এদেরই মধ্যে কেউ কেউ গিয়ে মামলাটা করতো, এদের মধ্যে কেউ গিয়ে চেষ্টা করতো যে হ্যাঁ যেটা আমার হকের, যেটা আমার অধিকার, আমি সেটা পাবো, আমি সেটা নিয়েই ছাড়বো। যতক্ষণ না পাবো ততক্ষণ এই লড়াই চলবে। 44 ডিগ্রি, 42 ডিগ্রি, 43 ডিগ্রি এখন টেম্পারেচার চলছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর তারই মাঝে যদি কিছু স্বস্তি দেয় মানুষকে তাহলে হয়তো আজকের এই রায়টা। এটা নিয়েও অবশ্য শাসক দলের একাধিক নেতৃত্ব বললে একটু কম বলা হবে। তৃণমূল সুপ্রিমো তিনি পর্যন্ত এই রায়কে বেআইনি আখ্যা দিয়ে দিয়েছেন। কিভাবে দিয়েছেন সেটা তিনিই জানেন। তবে আজকের এই রায় নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল কি বলছে, যারা চাকরি প্রার্থী, যারা দিনের পর দিন লড়াই করছে তারা কি বলছেন, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, বছরের পর বছর ধরে চোখের জলে সে কথাই বলেছেন চাকরি প্রার্থীরা। অবশেষে এলো সেই রায়। 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল, 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা, তাদের 4 সপ্তাহের মধ্যে ফেরাতে হবে বেতন। 4টে নিয়োগ প্রক্রিয়া মহামান্য বিচারপতি দেবাংশু ভট্টাচার্য এবং মহামান্য বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ সেটাকে ক্যান্সেল করেছে এবং বলেছে যারা স্যালারি পেয়েছে ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের ফলে তাদের প্রত্যেককে 4 সপ্তাহের মধ্যে সেই স্যালারি ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে ডিএমদের নির্দেশ দিয়েছে সেই স্যালারি রিকভার করার জন্য। যার কলমের খোঁচায় এই দুর্নীতির একের পর এক অভিযুক্ত গারদে সেই প্রাক্তন বিচারপতি বললেন এই রায় নির্ণায়ক রায়। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করছে এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে সে। আমি তার নামও মুখে আনতে চাই না। এসএসসি মামলায় আদালতের রায়কে স্বাগত চাকরি প্রার্থীদের। আমরা খুশি হয়েছি এই রায়টায়, সত্যি এটা দরকার ছিল। আমরা পূর্ণ আস্থা রয়েছে, হাইকোর্টে পূর্ণ আস্থা রয়েছে। অযোগ্যরা কিন্তু সঠিক শিক্ষা দিতে পারবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবশ্যই যোগ্যদের স্কুলে পাঠানো উচিত, এইভাবেই কিন্তু রায়দানটা হওয়া উচিত। কিন্তু দুর্নীতি মামলার রায় খুশি নয় এসএসসি। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর, বললেন রায় বেআইনি। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের বিরুদ্ধে পদক্ষেপ আদালতের। এবার কি যারা দুর্নীতির কিংপিন তাদের মুখোশ খুলবে? রিপাবলিক বাংলা। যে রিপোর্ট আমরা দেখলাম শেষাংশে কি দেখলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শটান বলে দিলেন এটা একটা বেআইনি অর্ডার, আমরা উচ্চতর আদালতে চলে যাবো। অদ্ভুত ব্যাপার, বোঝাই যাচ্ছে না যে তিনি কাদের হয়ে কাজটা করতে চাইছেন। তিনি তাদের পাশে থাকতে চাইছেন যাদের সঙ্গে বেশ কয়েক বছর আগে টুকটুক করে এসে দেখা করতে গিয়েছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে না 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 আপনারা যোগ্য, আপনারা নিশ্চয়ই চাকরি পাবেন, তাদের হয়ে কথা বলতে চাইছেন, নাকি যারা সাদা খাতা জমা দিয়ে দিনের পর দিন অন্যের চাকরি করে যাচ্ছে, টাকাটা নিজের পকেটে ঢুকে যাচ্ছে, আর কেউ না কেউ টাকার বিনিময়ে এই কাজটা করিয়ে দিয়েছে, তাদের সঙ্গ দিতে চাইছেন? এই প্রশ্নটা আজকে রাখলাম।
এবং এরপর যারা আজকে আমাদের অতিথি রয়েছেন প্রত্যেকের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো, কথা বলে দেবো। আমি আগেই চাকরি প্রার্থীদের দেখিয়ে দিই, আজকে SLST চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আমাদের সঙ্গে, এবং তারপর আমি সরাসরি যারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে আজকে লড়াই করবেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় পয়রা, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে রয়েছেন রিতেশ বসাক, CPI সমর্থক, আমার সঙ্গে রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায়, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রুদ্রাঙ্ক সান্যাল, রাজনৈতিক কর্মী, এবং আমাদের সঙ্গে রয়েছেন PSU নেতা সায়ন্তন চক্রবর্তী। একদিকে যখন ওরা রয়েছেন তেমনই অপরদিকে একটু আইনজীবীদের মতামতটাও আজকে নিতে হবে, কারণ বেশ কিছু জায়গায় মানুষের প্রশ্ন রয়ে গেছে। বৈভব রায় এবং সুতীর্থ নায়, দুই আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, এদের সঙ্গেও আজকে আমি কথা বলবো। তবে আজকের শুরুটা যাদের লড়াইতে আজকের এই রায়, আজকের শুরুটা তাদেরকে দিয়েই হবে। আজকে যে রায় দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে, এই রায়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আজকে আমাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্য সরকার। এই রাজ্য সরকারকে বারবার বলে এসেছি আপনারা চুরি করেছেন। আজকে 4 বছর ধরে বলছি আপনারা চুরি করেছেন, কোনো ব্যবস্থা নেয়নি। শেষ বেলায় এসে হ্যাঁ তোমাদের চাকরি দেবো, কখন? যখন কোর্টের ভিতর সমস্ত কিছু। তারপর শুরু করলো তারা নাটক দেখাতে, কোর্ট যদি বলে তাহলে দেবো। না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন কোর্ট তো বললো, তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন বলছেন যে এই রায় নাকি বেআইনি রায়। না, উনার তো এটা অভ্যেস। উনি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে গিয়ে বারবার প্রতিশ্রুতি দেয়, আমাদের মঞ্চগুলোতে এসছে, আমাদের এই 9 to 12 এর মঞ্চে এসে উনি বলেছিলেন কবে এসেছিলেন আপনাকেও জিজ্ঞেস করি, কবে? 2019 সালে প্রেস ক্লাবের সামনে যখন আমরা 29 দিন অনশন করি, তখন ওখানে এসে তৎকালীন যে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে নিয়ে বলেছিলেন যে ওয়ান টাইম ল পরিবর্তন করে নিয়ে তোমাদের সবাইকে চাকরি দেবো। সেই 19 লোকসভা চলে গেল, আবার লোকসভা ভোট চলছে, সেখানেও আজ পর্যন্ত কোনো সুরাহা 19 পেরিয়ে 24 লোকসভা ভোট চলে এসছে, ওরা এখানেই দাঁড়িয়ে রয়েছেন। আমি আজকে দাদার কাছে আপার প্রাইমারি তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আজকের একটা রায় আপনাদের মনে আশা জাগাচ্ছে? আশা তো অবশ্যই জাগাচ্ছে, এবং আমরা যেটা অস্বচ্ছ বারবার বলে আসছি যে সরকার দুর্নীতি করেছে এবং অস্বচ্ছভাবে প্যানেল করে, সেই প্যানেল আমাদের 2019 সালে একবার ক্যান্সেল হয়েছে। আমরা ইন্টারভিউ নিয়েছি তো আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের যে দাবিটা ছিল যে প্যানেলে প্রচুর পরিমাণে অস্বচ্ছ থাকায় মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ আমাদের 2019 সালে ক্যান্সেল করেছে প্যানেলটা। সেই প্যানেলে আবার পুনরায় স্বচ্ছভাবে নিয়োগ করার অর্ডার দিয়েছে, কিন্তু গত এই 2019 সাল থেকে 24 সাল পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু সেই একটা স্বচ্ছ প্যানেল একটা করে নিয়োগ হচ্ছে না, তাই তো? এখানে আরো কয়েকজন রয়েছেন, এখানে WBSSC গ্রুপ CD ঐক্য মঞ্চ থেকে এসেছেন। আমি তাদের কাছে আজকে শুনবো যে আজকে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই রায়ের ভিত্তিতে আপনাদের কি মত? রায়ে আমরা স্বল্প খুশি, পুরোপুরি খুশি হতে পারলাম না। আপনারা স্বল্প খুশি কেন? তার কারণ আমাদের যেটা আমাদের পাখির চোখ নিয়োগ, সেটাই তো আমাদের এখনো হলো না। কিন্তু যারা আপনাদের জায়গা দখল করে বসে রয়েছেন, যারা আজকে এই লড়াইতে রয়েছেন, যারা আপনাদের জায়গা দখল করে বসে আছেন, তারা যদি না সরে নতুন নিয়োগটা হবে কি? তাদের সরানো হয়েছে, তার জন্য আমরা খুশি। সেই জন্যই আমি বললাম যে আমরা স্বল্প খুশি। তার কারণ কি, যারা অযোগ্য ছিল তাদের সরানো হয়েছে, কিন্তু আমরা যারা যোগ্য তারা এখনো তো আমাদের যোগ্য জায়গায় যেতে পারিনি, তো তার জন্য আমরা এখনো পুরোপুরি খুশি হতে পারছি না। আপনারা আশা রাখছেন যে আপনারা আপনাদের জায়গাটা পাবেন? মানে এতদিনের লড়াইয়ের পর একটা রায়, এরপর কি আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের যোগ্য জায়গাটা পাবেন? হ্যাঁ, আমরা একদম আশাবাদী, আমরা এখনো আশাবাদী। আমরা 8 বছর ধরে আশা নিয়েই বেঁচে রয়েছি। আমাদের হাতে 8 বছর ধরে আন্দোলন করছে, 8 বছর ধরেই আমাদের আন্দোলনটা চলছে, কিন্তু আমরা এখনো আশাবাদী। আজকে এই যে রায়টা হয়েছে তাতে আমরা অর্ধেকটা খুশি হয়েছি, বাকিটা দেখার আমাদের কোর্টের পর্যবেক্ষণে বা সরকার এবং কমিশনের তদারকিতে কতদূর আমাদের কি হয়। আপনাদের কি মনে হয় কমিশন স্বচ্ছভাবে এবার কাজ করবে? কমিশন স্বচ্ছভাবে উচিত করা, কিন্তু কমিশনের ওপর আমরা এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছি না। তার কারণ কমিশনের অপদার্থতা তো এর মধ্যে প্রমাণিত, তো তার জন্য আমরা এখনো পুরোপুরি আস্থা রাখতে পারছি না। কাটছি আপনাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে বললেন যে রায়টা বেরিয়েছে সেই রায়টা বেআইনি। একজন মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, সেটা মুখ্যমন্ত্রীর পার্সপেক্টিভে তিনি বলছেন, কিন্তু আজকে বিচার ব্যবস্থা তো ভুল নয়। বিচার ব্যবস্থা আজকে এতদিন ধরে দেখছি আমরা, এতদিন ধরে তো আইন বেআইনি, রায়টাকেই বেআইনি বলেছিলেন। আমি সেখানেই বলছি যে বিচার ব্যবস্থা তো ভুল নয়। বিচার ব্যবস্থা যদি ভুল হতো তাহলে সেটাকে বেআইনি বলা হতো। ওনার মনে হয়েছে যে এটা বেআইনি, তার কারণ এখানে বেশ আমি আসছি, আমার সঙ্গে দুই আইনজীবী রয়েছে, আমি আইনজীবীদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, কয়েকটা কনফিউশনের জায়গা রয়েছে, যেমন 2016 সালের গোটা প্যানেলটাকে বাতিল করা হয়েছে, তাতে অনেকের
প্রশ্ন হচ্ছে যে যারা যারা যোগ্য ছিল তারাও তো বাতিল হয়ে গেল, তাহলে এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? এই সমস্যার সমাধানটা করবে এসএসসি, কারণ লাস্ট দ্যাট ইজ আপন দ্য এসএসসি, কারণ লাস্ট অব দি এসএসসি যে সাবমিশনটা ছিল কোর্টের মধ্যে, দ্যাট ওনারা এখনো অবধি লাস্ট অবধি ওনারা এটা সেগ্রিগেট করতে পারেনি যে কারা যোগ্য আর কারা অযোগ্য। এটা তো এসএসসিরই পারার কথা, এসএসসি কেন এটা পারবে না? এসএসসি পারবে করতে, এবার এসএসসি কি স্টেপ নেয় সেটা দেখতে হবে। কোর্ট এসএসসিকে অনারেবল কোর্ট এসএসসিকে মানে পুরোপুরি লিবার্টি দিয়েছে যে তুমি রিক্রুটমেন্ট প্রসেসটা করো আর মানে চালু করো আর মানে সৎভাবে করো, যে হোয়াট এভার হেল্প ইউ নিড অফ দ্য ল ইউ উইল গেট ইট, এইটুকু এসএসসিকে বলা হয়েছে। এবার এসএসসি যেটা করবে সেটা দেখা যাক। মানে এসএসসি যদি সঠিক পদক্ষেপ করে তাহলে পুনর্মূল্যায়নের মাধ্যমে এই যে মানুষগুলো আজকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তাদের চাকরিটা হতে পারে, তাই তো? ইয়েস, যদি একমাত্র এসএসসি ঠিকঠাক করে যায়। বেশ, আমার সঙ্গে আজকে রাজনৈতিক নেতারা রয়েছে, আজকে আমি তাদের সঙ্গে কথা বলবো। শুরুটাই করবো দেবব্রত বাবুকে দিয়ে। দেবব্রত বাবু, রায়টা নাকি বেআইনি? দেখুন, রায় বেআইনি কি আইনি তো বলার সময় আছে না, কিন্তু আমরা দেখছি কারণ আপনি একটু আমাকে শুনুন, এই রায়টা বেআইনি এটা ইতিমধ্যেই বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, বিচার তো এখনো শেষ হয়নি, আরো ঊর্ধ্বতন জায়গায় যাওয়ার ব্যবস্থা আছে তো। এছাড়া আপনাদের আর কিছু করার আছে কি? আমরা তো আইনের উপর বিশ্বাস করি। আপনারা একবার হাইকোর্টে যান, আরেকবার ডিভিশন বেঞ্চে, আরেকবার সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে ধাক্কা খান, আবার হাইকোর্টে আসেন, আবার ধাক্কা খান, আবার সুপ্রিম কোর্টে। চাকরি গেছিল তো, ববিতা পেয়েছিল তো, ঠিক আছে? ববিতার চাকরি গেল কার কাছে? অনামিকার কাছে। চুরি হয়নি, সেফ নাই। শুনুন, চুরি সেফ নাই, সেফ তো কেউ নাই, চুরি হয়নি এখানে আইনের রাজনীতি, চুরি হয়নি তো রাজনীতি, এই লোকগুলো ভুল রাজনীতি করে কখনোই বলা হচ্ছে না চুরি হয়েছে কি হয়নি, এই লোকগুলো ভুল না। শুনুন, চুরি হয়েছে, আজকের রায় প্রমাণিত হলো। মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে রয়েছে, মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী মারতেন 3 দিন আগে এবং চোরেদের বাঁচাতে চান, চোরেদের বাঁচাতে চান। কিভাবে জেনে যাচ্ছেন আপনি ভুলে যাচ্ছেন যে রুদ্রাঙ্ক, তুমি জানো সুপার নিউমেরিক পোস্ট কাকে বলে? তুমি জানো? অবশ্যই জানি, এবং সুপার নিউমেরিক পোস্ট বলছি, সুপার নিউমেরিক পোস্টের বিষয়ে সবাই তো জানে। শোনো, আমার বিষয়টা হচ্ছে এই রাজ্যে বারবার যে ঘটনাটা ঘটে আছে, একটু দেখা যায় যে আমাদের প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে এখন এই প্রাক্তন বিচারপতি, দেখা যাচ্ছে যে তারা কোনো একটা জায়গায় সাপোর্ট করে এই তৃণমূলকে যতটা বদনাম করতে পারবে বিজেপিতে, তাদের ততটা বেশি প্রমোশন চলছে। তো আমাদের কি বলতে চাইছো? মানে প্রাক্তন বিচারপতি, প্রাক্তন রাজ্যপাল দিয়ে তুমি কি বলতে চাইছো যে ওরা ভুল? প্রাক্তন বিচারপতি, প্রাক্তন রাজ্যপাল দিয়ে তুমি বলতে চাইছো না? বন্দ্যোপাধ্যায় 2019 প্রথম প্যানেল ক্যান্সেল করতে মৌসুমী হয়, তখন কোথায় ছিল? তখন অভিজিৎ গাঙ্গুলি প্যানেল ক্যান্সেল করেনি, মৌসুমী ভট্টাচার্য প্যানেল ক্যান্সেল করেছে। সেটা তো নিয়োগ দেবেন। শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন 7 দিনের মধ্যে এই কোর্টের রায়ের উপরে তিনি নিয়োগপত্র দেবেন। যে রাজ্যে বিরোধী দলের নেতা আগে থেকে কোর্ট কি করবে, ইডি কি করবে, সিবিআই কি করবে, দেশটাকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আর আমি বুঝতে পারছি না, হঠাৎ রুদ্রাঙ্কুর মনে হচ্ছে দেশ নাকি রসাতলে চলে যাচ্ছে। আরে ভাই, রাজ্যটাকে বাঁচিয়ে নাও। শূন্য পদ তৈরির জন্য এত বড় দুর্নীতি কেন হবে? সঞ্জয় বাবু আমার সঙ্গে রয়েছেন। শূন্য পদ তৈরির জন্য এত বড় দুর্নীতি কেন হবে? এমনকি এটা পর্যন্ত বলা হচ্ছে যে তাদেরকে কাস্টাডিতে নিয়ে, যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে সুপার নিউমেরিক পদের ক্ষেত্রে, তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একবারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, গণতন্ত্র কি বলছেন না, সংবিধান মানেন না, গণতন্ত্র মানেন না, সরকার রয়েছে 356 গণতন্ত্র মানেন না, পারবেন না, হাইকোর্ট মানেন না, সুপ্রিম কোর্ট মানেন না, তিনি কিছু মানেন না, তিনি চুরি কেন করতে পারছেন না, তিনি চুরি কেন করছেন, মিথ্যাচার কেন করছেন, তাহলে আপনি মেনে নিচ্ছেন যে আপনার সরকার, আপনি বলছেন যে আপনার সরকার, আপনার মনে হচ্ছে যে সরকার, এক সেকেন্ড, আমি বুঝতে পারছি ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। দাদা, এক সেকেন্ড, রায় অনুযায়ী নিয়োগ করবেন। তিনি বলেছিলেন হয় সম্পূর্ণ প্যানেল বাতিল হোক, না হলে কিয়দংশ বাতিল হোক। যেটা কোর্ট রায় দেবে সেই রায়টাকেই মেনে নেবেন। এখন তিনি যদি বলেন যে এই রায় বেআইনি, তাহলে তিনি বলবেন তিনি সংবিধান বেআইনি, তিনি সংবিধানের বেআইনি। আপনারা যদি উচ্চতর আদালতে যান তবেই সেটা বিচার প্রক্রিয়া শেষ হবে না এবং এতগুলো মানুষ চাকরিটা আবার প্রশ্নের মুখে আসবে। আমি সকলকে একটু জায়গা যেতে বলবো। আমি একটা জায়গা বোঝার চেষ্টা করি, এগিয়ে আসুন, শান্ত এগিয়ে আসো। আসছি দাদা, দাঁড়ান, এখানে দাঁড়ান। আমি বুঝতে পারছি আজকে উত্তেজনা অনেকের
বেশি রয়েছে। রিতেশ, আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বহু অশান্তি হয়েছে। একটা সময় বলা হয়েছিল যে আইনজীবীরা গিয়ে আটকে দিচ্ছেন চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া। এই সুপার নিউমেরিক পোস্টকেও কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি ঘোষণা করা হয়েছে। দেখো, বাংলায় একটা কথা আছে, হাকিম সরে কিন্তু হুকুম নড়ে না। অভিজিৎ গাঙ্গুলি সরে গেছে কিন্তু তার হুকুমটা রয়ে গেছে। অভিজিৎ গাঙ্গুলি থাক না থাক, হুকুমটা থাকছে। আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যা সাবমিশন করা হয়েছে, বিকাশ ভট্টাচার্য যা সাবমিশন করেছে, ওরা কথা বলতে পারেনি, ওদের আইনজীবীরা কথা বলতে পারেনি। আরে দেবুদা একটু থামো, আরে বাবা, তোমাদের পেদানোর সময় এসছে, পেদানোর সময় এসছে, শুধু সময়ের অপেক্ষা দাও। শিক্ষামন্ত্রী বলেছিলেন যে কোর্ট থেকে যে রায় দেবে সেই রায়টা আমরা মেনে নেব, সেই মতোই আমরা কাজ করব। আজকে আবার কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে? আজকে আবার কেন এই আইনটাকে বেআইনি বলছে? কেন? উনি এক্ষুনি বললেন শিক্ষামন্ত্রী, উনি এক্ষুনি শিক্ষামন্ত্রী কথা বললেন। কোন শিক্ষামন্ত্রীর কথা বলছে যে নিজে চুরি করে জেলে বসে আছে, গোটা শিক্ষা দপ্তরটাকে জেলে বসে দিয়েছে, সেই শিক্ষামন্ত্রী কথা বলছে? প্রাক্তন শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, গোটা শিক্ষা দপ্তর জেলে, আজকে এরা কথা বলবে? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর অবস্থা এত খারাপ হয়েছে, তিনি আইনকে মানছেন না, কোনো আইন মানছেন না। কোথায় চলে যাচ্ছে পশ্চিমবাংলা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পশ্চিমবাংলাকে? এই কি পরিবর্তনে পশ্চিমবাংলা? গোটা শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রাক্তন নেতা মন্ত্রীরা জেলে, এই অবস্থা পশ্চিমবাংলা। আমি আলোচনায় আসছি, এক সেকেন্ড আমি আসছি, প্রত্যেকের কাছে আসছি, আমি আলোচনায় আসছি। আমি ব্রেকে যাব, তবে ব্রেকে যেতে যেতে একটা প্রশ্ন রেখে আমি যাই, যেটা নিয়ে আমি আবার ফিরবো। এসএসসির বিরুদ্ধে অভিযোগ, অরিজিনাল যে ওএমআর শিট যেখানে পরীক্ষার্থীরা পরীক্ষা দেন, সেই ওএমআর শিট নষ্ট করা হয়েছে, এরকম অভিযোগ উঠেছে। নইলে আইনজীবী নিজে বললেন যে এসএসসি বলছে আমরা ভাগ করতে পারছি না, কে সঠিক কে বেঠিক আমরা ভাগ করতে পারছি না। আমি বুঝতেই পারছি না যে এসএসসি কেন এই কাজটা করতে পারবে না। এই প্রশ্নটা নিয়ে আবারও ফিরবো একটা ব্রেকের পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। প্রশ্নটা নিয়ে বেরিয়েছিলাম বিরোধীদের, সেই প্রশ্নটা নিয়ে আবার ফিরে আসছি। কোর্ট বলছে এসএসসি মানে যাদের চাকরি দেওয়ার কথা, সেই এসএসসি নাকি স্বচ্ছ নয়। মানে এটাও সম্ভব রুদ্রাঙ্ক, এটাও সম্ভব। আমি আপনাকে আবারও বলছি, শুনুন, এই রাজ্যের বিরোধী দলনেতা, আরে দাঁড়ান, বিরোধী দলনেতা এসএসসি কি বিরোধী দলনেতা দিচ্ছে রায় কি হবে? দেশের এসএসসি কি প্রাক্তন বিচারপতি না বিরোধী দলনেতা না কোন নিয়ন্ত্রণ? আপনি বলতে দিচ্ছেন না তো, আপনি আপনার বলার সময় কিন্তু বলতে পারবেন না। আপনি বলতে পারবেন আমাকে? আপনাদের এই আলোচনা ওরা শুনতে চাইছে না। আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, আমার একটাই প্রশ্ন, এসএসসি যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে এই মানুষগুলো চাকরি হতে পারে কি পারে? যদি সঠিক পদক্ষেপ নেয়, যারা ন্যায্য দাবিদার তাদের করতে পারে। এসএসসি হাতে কি আছে করার? রিক্রুটমেন্ট প্রসেসটা আবার নেবে, রিনিউভাবে নেবে। 16 সালের তো অ্যাটলিস্ট লিস্টটা তো বার করতে হবে, পুনর্মূল্যায়নের জন্য অন্তত লিস্টটা তো সামনে আনতে হবে, কে কত নাম্বার পেয়েছে সঠিক লিস্ট। ওটা তো এসএসসির উপরে, ওটা তো আমি বলতে পারবো না, ওটা এসএসসি যদি না পারে, এসএসসি করতে পারে, তাহলে আইনি পথে যাদের চাকরি পাওয়ার কথা তারা চাকরি পেতে পারে। হ্যাঁ, সঠিকভাবে পেয়ে যাবে। এবার আমি আসি, বলা হচ্ছে যে এসএসসি সেই নাকি স্বচ্ছতা রাখেনি, মানে অরিজিনাল গুলোকে নাকি নষ্ট করে দিয়েছে, অরিজিনাল ওএমআর শিট গুলোকে। এসএসসি এটা করেছে যেটার মাধ্যমে আপনারা পরীক্ষা দিয়ে ঢুক। হ্যাঁ, এসএসসি তো নষ্ট করেছে। এসএসসি যে কমিটিটা তৈরি করা হয়েছিল তখন শান্তিপ্রসাদ সিনহার এতে, সেটাই তো অবৈধ কমিটি। সেই অবৈধ কমিটি তো সেই অবৈধ চাকরিগুলোকে দিয়েছে, বিক্রি করেছে, লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছে। মুখ্যমন্ত্রী সরাসরি বার কাউন্সিলের অনুষ্ঠানে গিয়ে বলেছেন হচ্ছে যারা বেআইনি পথে চাকরি পেয়েছেন তাদেরকে যে টাকা নিয়েছেন, স্যালারি নিয়েছেন, 12% সুদ সহ সেটা ফেরত দিতে হবে। এটা আপনারা খুশি? অবশ্যই খুশি। জনগণের ট্যাক্সের টাকায় তারা বেআইনিভাবে চাকরি পেয়ে তারা মাইনে নেবে, এটা তো হতে পারে না। জনগণের কষ্টের ট্যাক্সের টাকা। আমার কাছে সময় একদম দিতে হবে, আমি লাস্ট মিনিট একবার যাব, আমি লাস্ট মিনিট একটু সময়। অঙ্কিতার চাকরি তো ববিতা পেয়েছিল, অঙ্কিতা মিথ্যে কথা বলে চাকরি পেয়েছিল। এই দুর্নীতির সমস্ত ডিজিটাল কি চেয়ার চলছে? এটা হয়েছিল নাম্বারের হিসাবের ভুলে, এটা হয়েছিল নাম্বারের হিসাবের ভুলে। আপনি যদি আইন প্রক্রিয়া মানতে না রাজি থাকেন তাহলে সেটা আপনার সমস্যা। আপনি কি শাসক দলের কথা বলবেন না অন্য দলের কথা বলবেন? শাসক দলের কথা বলবেন না অন্য কথা বলবেন? মানুষকে আর ঘুরিয়ে লাভ নেই, সত্যি কথা বলুন, ঘুরিয়ে লাভ নেই। বেশ, আমার কাছে সময় একদম নেই, আমাকে আলোচনা শেষ করতেই হচ্ছে। তবে আমি জানি না যে যারা এখনো বিচারের রাস্তাতে রয়েছে, এর চাকরি গিয়েছিল, এর চাকরি আছে, এই রকম যারা যুক্তি দিয়ে এখনো অব্দি লড়াইয়ের ময়দানে থাকতে চাইছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে তারা কি করে, কোন মুখ নিয়ে একটু
থেকে এই কথাগুলো বলতে পারেন। তবে রিপাবলিক বাংলা শুরু থেকে, যবে থেকে রিপাবলিক বাংলা এসেছে, শুরু থেকে এই সমস্ত চাকরি প্রার্থীদের সঙ্গে ছিল, তাদের প্রত্যেকটা প্রতিবাদে ছিল। সন্তু বারবার হচ্ছে থেকে প্রশ্ন তুলেছে এবং অন্যান্য অনুষ্ঠানে বারবার প্রশ্ন তোলা হয়েছে। আবারও ফের আমরা সেই প্রশ্ন তুলতে থাকবো। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।